রাত পোহালে শেষ হচ্ছে অপেক্ষা। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। পরনে প্রস্তুত ৩০০ ফিট, ২০ লাখ মানুষ সমাগমের আশা। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি। দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশায় বন্ধ থাকার ৫ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ ৫ জনের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, মতামত দমন চেষ্টার অভিযোগ। এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের। টি-20তে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রেসওয়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর একটা সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর সেই প্রতীক্ষার অবসান হচ্ছে। তবে তারেক রহমানের এই ফেরা নিয়ে জনমনে তৈরি হয়েছে বেশ কিছু কৌতূহল। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে তিনি কেন প্রথমে সিলেটে যাবেন, কি আছে এই রুটের পেছনে, আর এই রুটের পেছনের প্রেক্ষাপট এবং দেশে ফেরা উপলক্ষে নেওয়া প্রস্তুতি নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর কাটছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের অপেক্ষা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। কিভাবে দলের শীর্ষ নেতাকে সংবর্ধনা দেবেন সে নিয়ে ব্যতিব্যস্ত তারা। শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চান তারা। রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে। তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমানও। কিন্তু অনেকের মনে প্রশ্ন, কেন আগে সিলেটে নামবেন তারেক রহমান? দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। তার আগে সিলেটের যাত্রাবিরতি দেবে ফ্লাইটটি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক। সূত্র বলছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন সিলেট ঢাকা রুট ব্যবহার নতুন কিছু নয়। এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই রুটে দেশে ফিরেছিলেন। ২০০৭ সালে ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। গেল বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। অবশেষে নিরপরাধ হয়েই দেশে ফিরছেন তারেক রহমান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চল ৩০০ ফিট এলাকায় তৈরি হচ্ছে এক ঐতিহাসিক দৃশ্যপট। মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন রূপ নিয়েছে এক জনসমুদ্রে। কুড়িল থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর চারপাশ। সবকিছুই জানান দিচ্ছে একটি বড় দিনের আগমনী বার্তা। ৩০০ ফিট এলাকায় নির্মিত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। ৪৮/৩৬ ফুটের এই মঞ্চে শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজ চলছে। মঞ্চ ঘিরে নিরাপত্তা তদারকিতে রয়েছে চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, কেউ বা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন। বিএনপি নেতারা আশা করছেন ২৫শে ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে ২০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে। বিশেষ ট্রেন, অতিরিক্ত কোচ, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে ৩০০ ফিট এলাকা প্রস্তুত এক স্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে। তারেক রহমানের বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ইতিমধ্যে আমরা আছি রাজধানীর ৩০০ ফিটে। এই ৩০০ ফিটের আমার পেছনের যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, সেই মঞ্চে কিন্তু তারেক রহমান আগামীকালকে এসে সেখানে তার যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং পাশাপাশি বলে রাখি যে এই তারেক রহমান কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছে। নির্বাসিত জীবনের শেষ মুহূর্তে এসে তিনি নেতাকর্মীদের সামনে ভাষণ দিবেন। এই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি। আজকেও নেতাকর্মীরা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করছে এবং তারা বলছেন যে তাদের নেতারা ১৭ বছর পরে আসবেন এবং তারা স্বচক্ষে দেখবে। এই যে আনন্দ, এটা প্রকাশ করার মতো না। এবং আইনশৃঙ্খলার যে বিষয়টি, সেই বিষয়টি আমরা দেখছিলাম যে গতকালকে থেকে আজকে একটু বেশি জোরদার করা হয়েছে। এই ছিল রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানী ৩০০ ফিট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছি অন্যান্য খবরে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বাস ও ট্রেনে ঢাকা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার রাতে ক্যাম্পাস থেকে বাস ও ট্রেনে যাত্রা শুরু করেন তারা। বুধবার সকালে তারা ঢাকায় পৌঁছান। এছাড়াও অনেক নেতাকর্মী আগেই ঢাকায় চলে গেছেন বলে জানিয়েছেন শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি। বৃহস্পতিবার সকাল ১১:৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি অবতরণের কথা। এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় ৬:১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বাংলাদেশের খুশির দিন ২০০৭ সালে গ্রেফতার থেকে শুরু করে কারাভোগ, নির্যাতন, প্রবাস জীবন এবং একের পর এক মামলার মুখোমুখি হওয়ার গল্প, সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে এটি এক ব্যতিক্রমী অধ্যায়। সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে নিরপরাধ হিসেবেই দেশে ফিরছেন তিনি। তার এই প্রত্যাবর্তনকে বিএনপি দেখছে বীরের ফেরা হিসেবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ২০০৭ সালের ৭ মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে ১৮ ঘণ্টা চলে নির্যাতন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তারেক রহমান নিজেই। রিমান্ড নির্যাতনের মধ্য দিয়ে ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দেশ ছাড়লেও দেশের রাজনৈতিক রোষানল পিছু ছাড়েনি তারেক রহমানের। শুরু হয় মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা হয়। এর মধ্যে অন্তত ৫টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেয়া হয় আদালতের মাধ্যমে। সব মিলিয়ে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান। তবে অবশেষে সেই প্রবাস জীবনের ইতি টানছেন বিএনপির এই শীর্ষ নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলে তার দেশে ফেরার দুয়ার। রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত হন তারেক রহমান। দলটির আইনজীবীরা বলছেন, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামী নেতারা বলছেন বীরের বেশে ফিরবেন তাদের নেতা। আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। মামদুহা রাইসা, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কও
হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে আসেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে গানম্যান দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। সে হিসেবে ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অর্থনীতি সহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার ৩ কৃতী গুণীজনকে সংবর্ধিত করেছে বণিক বার্তা ও বিআইডিএস। তাদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ও বিজ্ঞানী ফেরদৌসী কাদেরীকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে বিআইডিএস এবং বণিক বার্তাকে আন্তরিক ধন্যবাদ এই সম্মাননা দেওয়ার জন্য। আর যারা যারা এসে আব্বা সম্পর্কে বলেছেন, বিশেষ করে আনিস মামাকে স্পেশাল থ্যাঙ্কস। আমার মার কথা বলা, শি ওয়াজ দ্য সাউন্ড অফ মিউজিক ইন আওয়ার হাউস। উনি থাকলে খুব ভালো হতো। তা আমার সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহতে চলে আসে তারপর আমির চৌধুরী এবং সে আর আরেকটা বিষয়, তারা কিন্তু বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা স্বপ্ন দেখতে সবাই। এই স্বপ্নটা কিন্তু তাদের তারিত করেছে, তাই না? মঞ্জুরুল্লাহ সাহেব শিল্প জগতে রেভলিউশন আনবে বা কাজ করবেন, মানে হয় শিক্ষা গবেষণা, এবং সারা কাদেরী আপনার সে বিজ্ঞানে ফ্রেঞ্চ দার্শনিক আনাতোল ফ্রান্সের একটা কথা দেবো আগে সবসময় মনে নেই, উইদাউট ড্রিমার্স ম্যানকাইন্ড উইল স্টিল ফেল। স্বপ্ন যে না দেখে এবং স্বপ্ন বাস্তবের জন্য যারা করে, তাদের ছাড়া কিন্তু আমরা এখন গুহায় বাস করতাম। এবং আমি মনে করি এই ধরনের স্বপ্নকেন্দ্রিক এবং কাজ কর্মকেন্দ্রিক ব্যক্তি কিন্তু বাংলাদেশে এতজন নিয়ে আসে। আমি সামনেও তাদেরকে অনুসরণ করে তাদেরকে সহ বাংলাদেশে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যাব। পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে তীব্র শীত। গেল ৩ দিন ধরে ভোররাত থেকে গভীর রাত পর্যন্ত অনেকটা বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অনুযায়ী ও জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিন ধরে ভোরে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সকাল গড়িয়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়। দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা বাড়ে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাসের কারণে সারাদিনই কনকনে শীত অনুভূত হচ্ছে। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক, কৃষি শ্রমিক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়রা। ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কেও। ঠাকুরগাঁও পঞ্চগড়, ঠাকুরগাঁও দিনাজপুর সহ বিভিন্ন সড়কে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি।
কম দৃশ্যমানতার কারণে চালকরা দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছেন ও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার বেলা 11:15টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল 5:45টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্বের কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতিয়া ঘাট প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে দুর্ভোগে পড়েন যানবাহকের চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি দৌলতিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল 10:40 থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে আসবে। বর্তমানে এই রুটে ছোট বড় 10টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের এক সাবেক কমিশনার সহ 5 জনের ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কর্তৃপক্ষ বলছে, দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামতকে দমন করতে বাধ্য করার চেষ্টা করেছিল এই মৌলবাদী ব্যক্তিরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, এই উগ্রপন্থী কর্মী এবং অস্ত্রধারী এনজিওগুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ক্ষেত্রেই আমেরিকান বক্তা এবং আমেরিকান কোম্পানিগুলোকে তারা লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তির নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি চিরুনি অভিযান চলছে বলে উল্লেখ করেছেন। স্টেট ডিপার্টমেন্ট ব্রিটেন ইইউ ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ এর মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছে, যা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর উপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কিছু মার্কিন রক্ষণশীলদের ক্ষুব্ধ করেছে, যারা এটিকে ডানপন্থী মতামতকে দমন করার চেষ্টা হিসেবে দেখছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 সংস্করণে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার দরজায় কড়া নাড়ছে ভারত সফর। সেখানে সাদা বলের সিরিজ খেলবে কিউইরা। সিরিজে 2 দল খেলবে 3 ওয়ানডে ও 5টি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় এই সিরিজকে। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টি-20তে সফরকারীদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রিসওয়েল। 2026 সালের 11 জানুয়ারি শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 21 জানুয়ারি থেকে। 2 সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের স্কোয়াড 15 জনের ও টি-20 স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম। টি-20-র এক স্কোয়াডটাই খেলবে বিশ্বকাপে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাত পোহালেই শেষ হচ্ছে অপেক্ষা। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বরণে প্রস্তুত 300 ফিট, 20 লাখ মানুষ সমাগমের আশা। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি। দেশের 26তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশায় বন্ধ থাকার 5 ঘন্টা পর দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ 5 জনের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ। এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের। টি-20তে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রিসওয়েল।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।